24x7 নিউজ বেঙ্গলে আমার সকল বন্ধুদের দেবশ্রী স্বাগত। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আমার পাশে কিন্তু রয়েছে আইনজীবী অনিকেত সেন। তো এর সাথে কিন্তু আমরা এর আগেও আপনাদের পরিচয় করেছি এবং আজকেও কিছু বিষয় তথ্য নিয়ে আমরা এসেছি আইনি পরামর্শ নিতে। এই বিষয়টা বলে রাখি, সাইবার ক্রাইম এই শব্দটা সম্বন্ধে কিন্তু আমরা সকলেই পরিচিত। সেই বিষয়ে আজকে কিছু তথ্য জানাবো আপনাদের। অনিকেত, তুমি কেমন আছো? আমি ভালো আছি, আশা করি আমি আগে সকল দর্শক 24x7 নিউজ বেঙ্গলের সকল দর্শককে আমি স্বাগত জানাই, অভিনন্দন। আমার যেটা বলার যে আমরা জানি যে তুমি এর আগেও বহু ক্ষেত্রে সাইবার সেশন যেগুলো হয়, যেগুলো স্কুল, ইউনিভার্সিটি, এমনকি পুলিশদের, কলকাতা পুলিশের বিভিন্ন ক্ষেত্রেও তুমি এই জিনিসগুলো তুমি করে থাকো, এই সেশনগুলো তুমি দিয়ে থাকো। সেখানে সাধারণ মানুষকে আমার যেটা তোমাকে প্রশ্ন, যে সাইবার ক্রাইম ঘটলো এবং একটা নর্মাল ক্রাইম, এক্ষেত্রে শাস্তির দিকটা কি একই রকম হয়ে থাকে? তবে আগে আমি বলবো, আমার সাইবার ক্রাইম সেশন বা ট্রেনিং করানো নিয়ে, আমাদের সাইবার ক্রাইম সেশন আমরা দুরকমভাবে করাই। একটা হচ্ছে আমরা ফিল করেছি যে কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে হাউ টু ইনভেস্টিগেট আ সাইবার ক্রাইম কেস। তো রিগার্ডিং কী কী মেজার্স, একটা কমপ্লেন যখন লজ হয় সেই জায়গা থেকে শুরু করে আপ টু দ্য ট্রায়াল পোর্শন, ইনভেস্টিগেশন পোর্শন, তো সেই টোটাল এন্টায়ার জিনিসটা নিয়ে আমরা কলকাতা পুলিশের সাথে একটা সাইবার সেশন ট্রেনিং করাই। এর জন্য আগেই আমি আমার টিম, আমাদের যে সাইবার টিম রয়েছে, আমি তাদেরকে মানে আমার তরফ থেকে ধন্যবাদ জানাবো। সিনিয়র অ্যাডভোকেট বিশ্বজিৎ রায়, সাইবার ক্রাইম এক্সপার্ট অ্যাডভোকেট কৌশিক চৌধুরী। এছাড়াও আমরা আরেকটা করাই হচ্ছে দ্যাট ইজ সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস। আমরা বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে পৌঁছে গেছি মানুষের কাছে এখনও সেই অ্যাডুকুয়েট তথ্য বা অ্যাডুকুয়েট সেই সাবধানতা বা পরামর্শ সেটা নেই, যে একটা আমরা কি করলে না করলে কি করা উচিত, কি না করা উচিত। সেই ক্ষেত্রে সাইবার ক্রাইমের সম্মুখীন আমরা হব না। সাইবার ক্রাইমের শাস্তি বলি, অবভিয়াসলি এটা হয়তো কোনো হিনিয়াস ক্রাইম না হলেও এটা একটা মানুষকে মানে মেন্টালি মানুষকে পুরো ভেঙে দেয়, এবং সেই ক্ষেত্রে এই সাইবার ক্রাইম জিনিসটাও আমরা মানে সাইবার ক্রাইমের যে শাস্তি সেটাকেও আমরা দুভাগে ভাগ করতে পারি। আমরা যদি একটু ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টকে যদি একটু কাটাছেড়া করে দেখি, সেই ক্ষেত্রে আমরা সেকশন 66 এবং সেকশন 66A to F, এছাড়াও সেকশন 67B, এছাড়াও নেচার অফ ক্রাইমের উপর ডিপেন্ড করে আমাদের কাছে কিছু আইপিসি এবং বর্তমানে যেটাকে আমরা বিএনএস বলি, ভারতীয় ন্যায় সংহিতা সেকশনে কিন্তু সামনে উঠে আসবে। আমার কাছে তোমার আরেকটা প্রশ্ন, অনেক ক্ষেত্রে আমরা শুনতে পাই যে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেল, তো এই বিষয়টা নিয়ে তুমি যদি একটু আমাদের দর্শকদের কিছু জানাও। তো ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার হচ্ছে, এটা কিন্তু মানুষের সম্পূর্ণ নিজ সজ্ঞানে হোক বা অজ্ঞানে হোক, মানুষ যদি নিজের কোনো ওটিপি শেয়ার করে থাকি আমরা, কারণ কোনোদিন একটা জিনিস মানুষের মানে মাথায় এটা রাখা উচিত যে কোনোদিন কোনো ব্যাংকের কোনো এমপ্লয়ি বা কর্মচারী তা আপনাকে ফোন করে বলবেন না যে আপনি আপনার কেআইসি ডকুমেন্ট আমাকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে শেয়ার করুন, আমি সেটাকে আপলোড করে দেবো। আপনার কেআইসি ভেরিফিকেশন করার বেসিক্যালি প্রধানত দুটো উপায় হয়। একটা হচ্ছে আপনাকে ব্যাংকে গিয়ে ফিজিক্যালি আপনাকে কেআইসি ডকুমেন্ট সাবমিট করতে হবে। একটা হচ্ছে আপনি নির্দিষ্ট ব্যাংকের অ্যাপে গিয়ে আপনি কেআইসি ডকুমেন্ট আপলোড করতে পারেন। এই ক্ষেত্রে কিন্তু কোনো মানুষের সাহায্য আপনাকে সেইভাবে নেওয়ার দরকার হতে পারে না। এটা আপনাকে ব্যাংক এক তো ব্রাঞ্চে গিয়ে করতে বলবে, অথবা আপনাকে ব্যাংক সেটা আপনাকে উক্ত তার নির্দিষ্ট অ্যাপে গিয়ে করতে বলবে। আপনি কোনোদিন কোনো পার্সোনাল ওটিপি কোনো ব্যাংক এমপ্লয়ি যদি পরিচয় দিয়ে আপনাকে কল করে, আপনি সেরকম কোনো ওটিপি শেয়ার করবেন না। এছাড়াও হচ্ছে আমরা অনেক সময় মানুষের গ্রিড মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যে আমরা দেখি আমরা কোনো র্যান্ডাম ব্যাংকিং অ্যাপ আমরা ডাউনলোড করি মোবাইলে, এবং সেখানে আমরা আমাদের সমস্ত অ্যাক্সেস দিচ্ছি, সেখানে ফটো অ্যাক্সেস দিচ্ছি থেকে শুরু করে আমরা বেশি এফডির ক্ষেত্রে বলা হয় যে এফডি, আপনি এখানে এফডি করুন, ফিক্সড ডিপোজিট করুন, আপনি বেশি ইন্টারেস্ট পাবেন। আমরা বেশি ইন্টারেস্ট পাওয়ার আশে আমরা এক সময় র্যান্ডাম ব্যাংকিং অ্যাপ আমরা ডাউনলোড করি, এবং এই র্যান্ডাম ব্যাংকিং অ্যাপ কিন্তু এক প্রকার প্রতারণার ফাঁদ আমাদের কাছে। এই প্রতারণার ফাঁদে আমরা পা দিই, এবং সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের ব্যাংকিং অ্যাপ, আমাদের ব্যাংকিং ডিটেলস, এগুলো আমাদের চিট হচ্ছে, বা এগুলো আমাদের বিভিন্ন জায়গায় এরকম কোনো হলেই সঙ্গে সঙ্গে আমরা নির্দিষ্ট ব্যাংকের ব্রাঞ্চকে জানাবো। এছাড়াও 1930 আমাদের অল ইন্ডিয়া সাইবার পোর্টাল হেল্পলাইন নাম্বারে জানাবো। এছাড়াও আমরা নির্দিষ্ট সঙ্গে আমি 3 থেকে 4 ঘন্টার মধ্যে আমি নির্দিষ্ট থানায় গিয়ে জানাবো। যদি কলকাতা পুলিশ হয়ে থাকে, সেই ক্ষেত্রে প্রত্যেকটি ডেপুটি কমিশনার জোনে একটা উক্ত সাইবার সেল রয়েছে, সেখানে একজন অফিসার থাকেন, আমরা সেই সাইবার সেলে গিয়ে ইনফর্ম করতে পারি। তার জন্য আমাদের আগে নির্দিষ্ট থানায় গিয়ে একটি জিডি করতে হবে। ওই জিডির কপি নিয়ে সাইবার সেলে গেলে সেখান থেকে আমাদের কিভাবে গাইড করা হয় সেটা আমাদের সাইবার সেল বলে দেবে। তাহলে আপনারা বুঝতেই পারলেন, ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়া বা অ্যাকাউন্ট থেকে কোনো কারণে যদি টাকা আমাদের গায়েব হয়ে যায়, তাহলে
কি কি প্রাথমিক পদক্ষেপ আপনারা নিতে পারেন? আমার যেটা একটা প্রশ্ন, আজকাল ফেসবুকে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে অনেক মানুষ অনেক তার পার্সোনাল ডিটেলস অনেক কিছু শেয়ার করে, ফ্যামিলির ছবি বা অনেক ক্ষেত্রে সেইখান থেকে কি কোনো এরকম ধরনের সাইবার ক্রাইম হওয়ার সম্ভাবনা থাকে? অবশ্যই থাকে। দেখুন, আমরা ফেসবুক এমন একটা জায়গা, এখানে কোনো লিমিটেশন নেই। আমি এখানে 1টা 10টা 10,000, 1টা 10টা আপ টু আমার 5,000 অবধি লিমিট, আমি 5,000 অবধি বন্ধু বানাতে পারি। কিন্তু বন্ধু বানানো মানেই কি আমি তার সাথে আমার পার্সোনাল লাইফের সমস্ত তথ্য বা পার্সোনাল লাইফের ছবি আমি শেয়ার করব? আমি যদি সেই ক্ষেত্রে কোনো ছবি শেয়ার করে থাকি, সেটা কিন্তু আমি করব না। কেন এই জন্যই করবো না, কারণ একটা পার্সোনাল ছবি নিয়ে কিন্তু সে মানে যে কোনো টাইপের অপরাধ আমরা যেগুলো দেখি, বিভিন্ন পর্ন সাইট হোক, বিভিন্ন অ্যাডাল্ট সাইট হোক, সেই ক্ষেত্রে ফটো আপলোড হয়ে যাওয়া। অ্যাকচুয়ালি এইসবের পিছনে দেখা যায়, যখন আমরা বিভিন্ন ইনভেস্টিগেশন চলে, তখন আমরা দেখি অ্যাকচুয়ালি হু ইজ দ্য ভিকটিম কিন্তু নিজের সজ্ঞানেই ছবিটাকে হয়তো কোনো আননোন ব্যক্তির সাথে শেয়ার করেছে। এছাড়াও এখন একটি নতুন যেটা প্রলোভন দেখানো হয়, দ্যাট ইজ আ ফটোশ্যুটের প্রলোভন দেখিয়ে বিভিন্ন মহিলাদেরকে টার্গেট করে তাদের থেকে বিভিন্ন মানে পার্সোনাল ছবি শেয়ার করে সেই ছবিগুলোকে মফ করে নিই। তাহলে আমাদের দেখতে হবে। এছাড়াও আরেকটা হচ্ছে, বিভিন্ন এখন অর্গানাইজেশনের নাম করে, ডোনেশন নেওয়ার নাম করে আপনার থেকে টাকা হাতানোর বিভিন্ন প্রক্রিয়া বেরিয়েছে। এছাড়াও হচ্ছে দেখা গেল আপনাকে কেউ বলছে আমার একটা অর্গানাইজেশন রয়েছে, সেখান থেকে একটি স্ক্যানার আপনাকে পাঠানো হলো, আপনি যে স্ক্যানারে টাকা পাঠালেন, আপনি স্ক্যান করতে গিয়ে আপনার বিভিন্ন তথ্য হয়তো কোনোভাবে হোক, ইলেকট্রনিক মাধ্যমে হোক, ওই ব্যক্তির কাছে পৌঁছে যাচ্ছে। তো আমরা যদি এই ছোটো ছোটো বিষয়গুলোকে মাথায় রাখি, যে আমরা কোনো পার্সোনাল ছবি কোনো আননোন ব্যক্তির সাথে শেয়ার করব না, আমার পার্সোনাল ডিটেলস কোনো আননোন ব্যক্তির সাথে শেয়ার করব না, আমার কোনো পার্সোনাল আমি টাকা পয়সার লেনদেন কোনো আননোন ব্যক্তির সাথে করব না। তো সেই ছোটো ছোটো প্রিকশনগুলো আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম অবশ্যই করব। এটা তো একটা মানুষের সময় কাটানোর একটা মাধ্যম, অবশ্যই করব। কিন্তু কিছু কিছু জিনিস আমরা যখন কোনো ছবি শেয়ার করছি, সেই ছবির প্রাইভেসিটাকে অনলি ফ্রেন্ডস করে রাখবো এবং র্যান্ডাম আননোন পার্সনকে অ্যাকসেপ্ট করব না। এই ছোটো ছোটো প্রিকশনগুলো যদি আমরা মাথায় রেখে চলি, তাহলে আমার মনে হয় অবশ্যই আমরা, এবং যারা টিনেজ, দোজ হু আর রিসেন্টলি অ্যাক্টিভ ইন ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ, যারা একদম নতুন প্রবেশ করছে ফেসবুক হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে, তাদেরও এইগুলো বেশি বেশি করে একটু মাথায় রাখা উচিত। এবং সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন সাইবার সেশনের মাধ্যমে, অ্যাওয়ারনেস ক্যাম্পেনের মাধ্যমে আমরা পৌঁছানোর মানুষের কাছে চেষ্টা করছি। এতক্ষণ আপনারা শুনলেন যে আইনজীবী অনিকেত সেন তিনি কি বললেন, এবং তার সঙ্গে তিনি এটাও বললেন যে আমরা যাই করি না কেন একটু সতর্কতা অবলম্বন করে, তাহলেই কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ধরনের সাইবার ক্রাইমের হাত থেকে কিন্তু আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো। আর সব ধরনের খবরের জন্য দেখতে থাকুন 24x7 নিউজ বেঙ্গল।